সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর আবারও তোমাদের মাস্টার্সের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা আমার প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করো। তোমাদের মাস্টার্সের ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা প্রত্যেকেই জানো যে আমি তোমাদের মাস্টার্সের যে কোর্সটি পড়াই সেই কোর্সটি হলো বাংলাদেশের রাজনীতি। তো এটা এমন একটা পেপার যে পেপারটি আমরা ছোটবেলা থেকে পড়ে জেনে বুঝে বা এই একটা সংস্কৃতির মধ্য দিয়ে, একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে দেশে আমরা আস্তে আস্তে করে এই পর্যায়ে এসেছি। তো কঠিন বিষয়টা হলো আমরা যে বিষয়গুলি জানি এবং বুঝি সেগুলিকে সুন্দর করে উপস্থাপন করা এবং অল্প অল্প জানা বিষয়গুলোকে বিশেষভাবে জেনে সেটাকে রচনাশৈলীর মধ্য দিয়ে তথ্যবহুলভাবে উপস্থাপন করাটা একটু কঠিন। কারণ এই যে উদাহরণ তোমাদেরকে আমি আরও অনেকবার দিয়েছি, যেমন ধরো ভাষা আন্দোলন। বাংলাদেশের রাজনীতির যে টপিক তার মধ্যে অন্যতম একটা হলো ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলন আমরা একদম ছোটবেলা থেকে জেনে আসছি যে এই ভাষার জন্যে আমাদের অনেকজনকে আত্মাহুতি দিতে হয়েছে, কারণ আমাদের উপর অন্য একটি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছিল অন্যায়ভাবে। এই যে ছোটবেলা থেকে জানা এবং বিভিন্ন ক্লাসে তোমরা এর উপরে প্রশ্নের উত্তরও দিয়েছো অল্প অল্প নম্বরে, আর এখন বর্তমানে মাস্টার্সে এসে সেই একটা প্রশ্নের উত্তর দেওয়া, দুটার মধ্যে অনেক অনেক পার্থক্য। কারণ এখন তোমাকে যে বিষয়গুলি যেভাবে তুলে ধরতে হবে, যেভাবে মানে একজন ফাইনাল ইয়ারের স্টুডেন্টের কাছে আমাদের যে প্রত্যাশাটা থাকবে সেটা হলো তোমরা অনেক বেশি তথ্য উপাত্ত সমৃদ্ধভাবে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমরা উপস্থাপন করবে। কারণ তোমরা শিক্ষার্থী হিসেবে শেষ বর্ষে অবস্থান করছো, তোমাদের জানার মানটাও ভালো হবে, তোমাদের বোঝাও মানটা ভালো হবে, এবং তোমরা এই যে বিষয়গুলি একটা দেশকে জানার জন্যে, দেশের সংস্কৃতিকে জানার জন্যে, দেশের মানে দেশটাকে সত্যিকার অর্থে ভালোবাসার জন্যে এই দেশ রিলেটেড যে বিষয়গুলি আছে এগুলি যদি আমরা মানে ভেতর থেকে ফিল না করি, ভেতর থেকে এটাকে আমরা ধারণ না করি, তাহলে কিন্তু আমরা সত্যিকারই দেশপ্রেমিক হতে পারবো না। প্রত্যেকেই তার নিজ দেশকে ভালোবাসে, এমন কোনো দেশ পাবে না যে দেশের জনগণ তার দেশকে ভালো না বাসে। কিন্তু বিষয় হলো আমাদের দেশের যে ইতিহাস, আমাদের দেশের যে ঐতিহ্য, আমাদের দেশের যে সংগ্রাম, আমাদের দেশের যে ত্যাগ তিতিক্ষা, এই ধরনের ইতিহাস হয়তো অন্য কোনো দেশের নেই। হয়তো তাদের আছে অন্য ধরনের, তাদেরটা তাদের কাছে সম্মানের, তাদের কাছে দামি, আমাদেরটা আমাদের কাছে দামি। এবং আমাদের এই ইতিহাসকে, ঐতিহ্যকে, স্বাধীনতাকে, সমস্ত কিছুকে আমাদেরই যথার্থ মূল্যায়ন করতে হবে। এবং এই দায়িত্ব বিশেষভাবে তোমাদের তরুণ প্রজন্মের। কারণ আমরা যে ব্রিটিশ শাসন থেকে শুরু করে, পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশের যে বড় বড় আন্দোলনগুলো দেখেছি আমরা এই পর্যন্ত, সব কিছুতেই নেতৃত্ব দিয়েছে তরুণ সমাজ। কারণ তারুণ্য ধরে রাখা যায় না, তরুণরাই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে। তারা নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে দেশ মাতৃকাকে। আমরা এর প্রমাণ অনেকবার পেয়েছি। কাজেই এই যে পেপারটি তোমরা পড়ছো, আমি তোমাদেরকে যে বিষয়টা বারবার করে মনে করিয়ে দিতে চাই, বারবার করে তোমাদের ভেতরে মানে এটা যেন স্থায়ীভাবে বসে যায় এরকম একটা চেষ্টা আমার সবসময় থাকে, সেটা হলো শুধু জানার জন্য, শুধু বোঝার জন্য, শুধু পড়ার জন্য, শুধু পরীক্ষায় নম্বরের জন্য তোমরা এই পেপারটা পড়বে না। এই পেপারটা পড়ার সময় সব পেপারে ভালোবেসে পড়বে, কিন্তু এটা হলো তোমার মানে দেশের, মানে তোমার রক্তের সাথে মিশে যাওয়া বিষয়গুলি নিয়ে তুমি পড়ছো। এই পেপারটা পড়ার সময় তোমরা একটা বিশেষ যত্ন, বিশেষ মমতার একটা পরশ তোমরা রাখবে, তাহলে দেখবে এই টপিকগুলি তোমাদের কাছে মধুময় উঠবে। তোমরা জিনিসগুলিকে জানবে, বুঝবে, ভিজুয়ালাইজ করবে। ভাষা আন্দোলনের সময় কেমন হয়েছিল, ৭১-এর মুক্তিযুদ্ধটা কেমন ছিল, এগুলি সব তোমরা চোখের সামনে দেখতে পাবে এবং বিষয়গুলিকে তোমরা হৃদয়ে ধারণ করতে পারবে। যখন এই ইতিহাস
ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, এই বিষয়গুলি তোমরা ফিল করতে পারবে। তোমার এক একটা ঘটনায় এক একটা কষ্টদায়ক অনুভূতি শুনলে তোমার গায়ের পশম যখন দাঁড়িয়ে যাবে, তখন তোমরা বুঝবে যে তোমরা সত্যি সত্যি দেশকে অনেক বেশি ভালোবাসো। কাজেই আমি আশা করব তোমরা প্রত্যেকে আমার কথাগুলোকে গুরুত্ব দিবে, মনে রাখবে এবং সেইভাবে তোমরা বিষয়গুলোকে ভেতরে ধারণ করবে। তাহলেই আমি মনে করব যে আমার এই পেপার পড়ানো সার্থক। কারণ শুধু নম্বর পাওয়ার জন্যেই এই পেপার পড়ার কোনো দরকার নেই। তোমরা যদি পরীক্ষার 2-3 দিন আগেও টপিকগুলি মোটামুটি পড়ে জেনে বুঝে তোমরা উত্তর লিখে দাও, তোমরা পার পেয়ে যাবে। কিন্তু একটু ভালোবেসে যদি পড়ো এবং পরবর্তীতে যে কথাটা এই ভালোবাসার সঙ্গে আরেকটু যুক্তিযুক্ত, সেটা হলো তোমার জীবনের বিভিন্ন যে সামনে যে তোমরা জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বসবে, তখন দেখবে এই বিষয়গুলি কিভাবে কাজে লাগে। কাজেই বাংলাদেশে রাজনীতি বাদ দিয়ে তুমি কোনো পরীক্ষায় বসতে পারবে না। কারণ তুমি যে ডিসিপ্লিনেরই হও না কেন, তুমি যত যেখান থেকে যা অনেক কিছু জেনে আসো না কেন, তোমাকে তোমার দেশ নিয়ে জানতেই হবে এবং এই বিষয়গুলি নিয়েও জানতে হবে। কাজে তুমি যদি ভালোবেসে পড়ো, একটু সচেতনভাবে পড়ো, তাহলে তুমি ন্যাচারালি, তুমি মানে স্পন্টেনিয়াস শব্দ বলতে আমরা যেটা বুঝি, ন্যাচারালি তুমি একটা ভালো নাম্বার ক্যারি করবে এবং তুমি পরবর্তী বিভিন্ন চাকরির পরীক্ষায় যে বসবে, সেখানেও তুমি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর এমনি পেয়ে যাবে। তো আমি আশা করব যে এই পর্যন্ত যে টপিকগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, তোমরা এর মধ্যে সেগুলো গুছিয়ে নিয়েছো। কারণ আমরা সবাই জানি আমরা একটা বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে প্রায় 2 বছর হতে চললো যে আমরা এই সময়টা পার করছি। তো আমরা খুব আশাবাদী, আমাদের দেশে টিকা চলে এসছে। ইতিমধ্যেই মানে তোমরা হয়তো রেজিস্ট্রেশন করেছো, খুব কম সময়ের মধ্যেই টিকার বিস্তার আরও ঘটবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুতই খুলে যাবে। এবং বিভিন্ন পরীক্ষার দেখো সরগরম কিন্তু শুরু হয়ে গেছে, অনেক পরীক্ষার ডেট হয়ে গেছে। তোমাদের আগের বছর পরীক্ষা সামনের মাস থেকে শুরু হবে। কাজেই তোমরা তোমাদের যে দায়িত্ব, দুশ্চিন্তা না করে সময়ের সদ্ব্যবহার করা এবং পড়াশোনাটাকে গুছিয়ে নাও। তো আজকে যে টপিকটা আমি পড়াবো, তোমরা হয়তো বোর্ডে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তোমরা যদি একটু জুম করে দেখো তাহলে দেখতে পাবে। আজকে আমি যে টপিকটা নিয়েছি সেটা হলো আমাদের যে সংবিধান, বাংলাদেশ সংবিধানের প্রধান সংশোধনী সমূহ। তো এই সবগুলি সংশোধনী গুরুত্বপূর্ণ, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যেগুলি, সেই বিষয়গুলো আমরা একটু করে আলোচনা করব। এবং এই আলোচনায় যাবার পূর্বে আমরা একটা সংবিধানটা বুঝব। তোমরা সবাই খুব ভালো করে জানো, সংবিধান হলো কিছু নিয়ম কানুনের সমষ্টি। একটা মানুষ যেমন যা ইচ্ছা তাই করতে পারে না, একটা রাষ্ট্র ঠিক তার যেভাবে খুশি সেভাবে সে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। সেজন্য কিছু নিয়ম কানুনের দরকার হয়। সংবিধান বলো, কনস্টিটিউশন বলো বা শাসনতন্ত্র বলো, সেটা হলো বিভিন্ন ধরনের এবং কিছু নিয়ম কানুনের সমষ্টি। এবং এই সংবিধান বিভিন্ন ধরনের হতে পারে, লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়, এক এক দেশে এক এক ধরনের সংবিধান প্রচলন রয়েছে। এটা একটা স্বাধীন দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা বাংলাদেশকে নিয়ে যে কটা বিষয় আমরা গর্ব করতে পারি, তার মধ্যে আমাদের বাংলাদেশ সংবিধান অন্যতম। আমাদের সংবিধানটা এত বেশি সমৃদ্ধ যে বিভিন্ন দেশ, নতুন কোনো দেশ বা বিভিন্ন দেশ বিভিন্ন প্রয়োজনে যে কোথাও যদি আটকে যায়, তখন আমাদের সংবিধানটা একবার দেখে নেয়। কারণ আমাদের সংবিধানটা প্রচণ্ড সুনাম একটা টোটাল বিশ্বে রয়েছে। তো তোমরা খুব ভালো করে জানো, 1971 16 ডিসেম্বর বিজয় অর্জনের পরে 1972 16 ডিসেম্বর বাংলাদেশ সংবিধান কার্যকরী হয়। এর আগে দুটো ডেট রয়েছে, সেটা একটা ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি, আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। সেটা হলো বাংলাদেশ সংবিধান, এই যে সংবিধান, এটা উত্থাপিত হয় তখন গণপরিষদ, জাতীয় সংসদ ছিল না, গণপরিষদে উত্থাপিত হয় একটা ডেটে এবং কার্যকরী হয় আরেকটা ডেটে। উত্থাপিত হয় একটা ডেটে,
কার্যকরী হয় একটা ডেটে, এবং মাঝখানে যে ডেটটা রয়েছে সেটা হলো গ্রহণ। একটা জিনিস উত্থাপন করা হলো, তারপরে সেটা গৃহীত হবে, তারপরে সেটা কার্যকরী হবে, স্টেপ বাই স্টেপ। উত্থাপিত হয় অক্টোবরে, গৃহীত হয় অক্টোবর নভেম্বরে, এবং কার্যকরী হয় ডিসেম্বরে। তোমাদেরকে মনে রাখার সুবিধার্থে 3টা মাসের নাম আমি বলে দিলাম: অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অক্টোবর 12ই অক্টোবর, 4ঠা নভেম্বর, 16ই ডিসেম্বর। তোমরা মনে রাখবে যে এই 3টা ডেট দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের MCQ কোশ্চেন থাকে, যে বাংলাদেশ সংবিধান উত্থাপিত হয় কত তারিখে, গৃহীত হয় কত তারিখে, কার্যকরী হয় কত তারিখে। তাহলে একটা হলো উত্থাপন, আরেকটা হলো গ্রহণ, আরেকটা হলো কার্যকরণ। 3টা বিষয় যদি তুমি ক্লিয়ার না থাকো কোনটার পরে কোনটা, তাহলে তুমি কিন্তু কনফিউজড হয়ে যাবে পরীক্ষার হলে। প্রথমে আমরা যদি একটা জিনিস পেশ করতে হবে, উত্থাপন করতে হবে, তুলতে হবে, আনতে হবে। উত্থাপন করলাম যে আমি জিনিসটা, যে আমরা এরকম একটা সংবিধান করতে যাচ্ছি, সেটা যাচাই বাছাই করে বিভিন্ন ধরনের ফর্মালিটি শেষ করে সেটা কি হলো, গ্রহণ করা হলো। তাহলে উত্থাপন, গ্রহণ, এরপরে সেটা কার্যকরী করা হলো বিভিন্ন নিয়ম কানুনের মানে শেষ করে। তাহলে দেখো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি এগুলি বিস্তারিত পড়েছি, শুধু তোমাদেরকে একটু মনে করিয়ে দিলাম। 12ই অক্টোবর, 4ঠা নভেম্বর, 16ই ডিসেম্বর। এবং এই যে আমি বলছি যে আমাদের সংবিধানটা খুবই সমৃদ্ধ এবং খুবই মানে উত্তম একটা সংবিধান বলা হয়ে থাকে। তো কি জন্যে বলা হয়ে থাকে? আমরা যখন একটা মানুষকে খুব ভালো মানুষ বলি বা মন্দ মানুষ বলি, তখন কিভাবে বলি? মানুষটা চেহারা দেখে না, কি দেখে বলি? তার কিছু গুণাবলী বা কিছু বৈশিষ্ট্য দেখে। ঠিক তেমনি আমাদের সংবিধানেরও এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো আমাদের সংবিধানকে উত্তম সংবিধানে বা ভালো সংবিধানে রূপান্তরিত করেছে। যেমন আমাদের সংবিধান হলো সুস্পষ্ট, স্পষ্টভাবে খুব সুন্দর করে সব কিছু লেখা আছে, সংক্ষিপ্ত, মানে বেশি কথা বলার সময় সুযোগ কারোই নাই। তারপরে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি, কারণ একটা দেশের মানুষের অধিকার যদি ঠিক না থাকে, আমি যদি মানুষের অধিকারকে মানে মূল্যায়ন করতে বা সম্মান করতে না পারি, তাহলে তো আবার দেশের ওই সংবিধানটা উত্তম সংবিধান হতে পারে না। সংসদীয় সরকার ব্যবস্থার প্রবর্তন, এককেন্দ্রিক সরকার, বিভিন্ন যা যা রয়েছে, লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান ইত্যাদি, এই বৈশিষ্ট্যগুলো আমাদের সংবিধানকে কি করেছে, উত্তম সংবিধানে পরিণত করেছে। তো আজকে আমরা যে এই উত্তম সংবিধান পড়ব, আরেকটা হলো পরিবর্তনযোগ্য। কাজে এটা একটু বোঝো যে এই পরিবর্তনযোগ্য বিষয়টা আলোচনা করার পরে আমরা সংশোধনীতে চলে যাব। পরিবর্তনযোগ্য মানে যেটা পরিবর্তন করা যায়, হয়তো বিশেষ নিয়মে করতে হবে, যখন খুশি যা খুশি যে খুশি এটা পরিবর্তন করতে পারবে না, নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। সেটা হলো আমাদের মনে করো যে 1971-এ যখন বাংলাদেশ সংবিধান কার্যকরী হলো, একটা দেশের সংবিধান বা শাসনতন্ত্র যখন কার্যকরী হয়, তখন কি কি বিষয় দেখা হয়? সেই দেশের সার্বিক অবস্থা, সেই দেশের জনগণ, সেই দেশের ভৌগোলিক প্রেক্ষাপট, সেই দেশের জলবায়ু, সেই দেশের কালচার, সেই দেশের পলিটিক্স ইত্যাদি সব কিছু মিলিয়ে একটা দেশ তার শাসনতন্ত্র তৈরি করে। আর কি করতে হয়? যে আমরা যদি আধুনিক বলতে যেটা বুঝি, আধুনিক শব্দের অর্থ কি? সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে তাল মিলিয়ে চলা। তো আমাদের সংবিধানটা যদি এমন হতো যে আমাদের সংবিধানটা কখনো পরিবর্তন করা যাবে না, তাহলে দেখো তাহলে কি করতে হতো? তাহলে এই যে আমাদের সংশোধনীগুলি, এগুলো কোনোটাই কিন্তু সংশোধন করা সম্ভব হতো না। কারণ হলো এই সময়ের সাথে সাথে ওই 1971-এ যে বৈশিষ্ট্য নিয়ে সংবিধান তার কার্যক্রম শুরু করেছিল, 2021-এ এসে
সেগুলিকেই ধরে রাখতে হবে, নট লাইক দ্যাট। আমরা পোশাকের ক্ষেত্রে কি দেখি, একটা সিলি উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা পরিষ্কার করে দেখছি, যে আমরা দেখি যে 70-এর দশকে এক ধরনের পোশাক ছিল, 80-র দশকে, 90-এর দশকে, ঘুরে ফিরে হয়তো সেই পোশাকগুলি আসছে, একটু আদৌ চেঞ্জ করে আসছে। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে এই পরিবর্তনকে যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে তো আমরা আজকে এই অনলাইন ক্লাসও আমরা সফল করতে পারতাম না। কারণ এই যে মহামারীটা আসবে আমরা কেউ জানতাম না। টোটাল বিশ্ব, আমেরিকার মতো একটা দেশ, যে দেশ টোটাল বিশ্বকে দাবিয়ে বেড়ায়, সেই দেশও এখন শান্ত। কারণ কিছুই করার নেই, একটা ক্ষুদ্র ভাইরাস সবাইকে দাবিয়ে রেখেছে। এখন এই প্রযুক্তি আমাদের একমাত্র সামনে এগিয়ে চলার উপায়। এই প্রযুক্তি যদি না থাকতো, প্রযুক্তিগত দিক থেকে আমরা যদি অগ্রসর হতে না পারতাম, আমরা কিন্তু এই যতটুকু দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, যে অল্পটুকু ক্লাস, যে গাইডলাইনটুকু তোমাদেরকে দিচ্ছি, সেটাও কিন্তু সম্ভব হতো না। আমরা একদম যোগাযোগ বিচ্ছিন্ন থাকতাম প্রায় 2 বছর। থ্যাঙ্কস গড, এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। কাজেই পরিবর্তনকে আমরা যদি এই প্রযুক্তিকে নিজেদের মধ্যে ধারণ করতে না পারি, এখনো তোমরা অনেক বেশি ফাস্ট আমাদের চেয়ে, তোমাদের পরবর্তী জেনারেশন আরও ফাস্ট, আমাদের আগের জেনারেশন আরও স্লো। তো এই যে যারা যত বেশি এই প্রযুক্তিকে মেনে নিয়ে, যারা যত বেশি আগ্রহ সহকারে বিষয়গুলোকে রপ্ত করতে পারবে, তারাই কিন্তু স্মার্ট। আর আমি এগুলি পারি না, আমি এগুলি মানি না, এগুলি কি, এই নেতিবাচক কথাবার্তা কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। কাজেই এই পরিবর্তনকে মেনে নিতে হবে আধুনিক হতে গেলে, এবং এই পরিবর্তনেরই একটা রূপ হলো এই সংশোধন। সময়ের সাথে সাথে একটা ওই সময় 71-এ যেটা মনে হয়েছিল বেস্ট, পরবর্তীতে দেখা গেল যে না, এটার একটু পরিবর্তন দরকার। তাহলে আমরা দেখি 1971 সনে দেশ স্বাধীন হলো। 1972-এর 16ই ডিসেম্বর যে সংবিধান কার্যকরী হলো, সেই সংবিধানের মূল সংশোধনী সমূহ কি কি। তোমরা এটা দেখবে কতগুলি সংশোধনী হয়েছে এবং প্রত্যেকটা সংশোধনী কোন সনে এবং মূল বিষয়বস্তু কি। আমি তোমাদেরকে একটু আলোচনা করে তোমাদেরকে একটু সহায়তা করছি, আমি তোমাদের সহায়ক হিসেবে কাজ করছি। মূল কাজ কিন্তু তোমরা করবে, বিস্তারিতভাবে জিনিসগুলিকে জানবে, এবং মেইন যে অ্যামেন্ডমেন্টগুলি সেগুলিকে তোমরা বিস্তারিতভাবে লিখে ফেলবে, যেন তোমরা পরীক্ষার সময় যেভাবেই আসো, 2টা 3টা 4টা বা কোনো একটা বা দুটো, তোমরা যেন সেটা বিস্তারিতভাবে আলোচনা করতে পারো। তাহলে আমরা দেখি প্রথম সংশোধনী কবে হয়েছিল। আজকে আমরা 6টা সংশোধনী আলোচনা করব, এবং আমি আশা করব তোমরা বাকি সংশোধনীগুলো সুন্দর করে নোট করে তোমরা পড়ে ফেলবে, এবং এটা কি করবে, একে অপরের সাথে আলোচনার মধ্য দিয়ে জিনিসগুলিকে কিভাবে মনে রাখতে হয়, বিভিন্ন ধরনের তোমরা কি করবে, বিভিন্ন ধরনের মনে করো যে একটা বিষয়ের সাথে ওই সময় সমসাময়িক কিছু বিষয়কে অ্যাড করে যে যেভাবে মনে রাখতে পারে, একজনের মনে রাখার ফর্মুলা এক এক রকম, সে সেভাবে মনে রাখবে। এবং এটা শুধু পরীক্ষার জন্য না, এবং সারা জীবন তোমাদেরকে এটা মানে খুব আনন্দ দিবে যে আমি আমার দেশের এই বিষয়গুলি জানি। এবং যে কোনো পরীক্ষায় তোমরা যখন একটা প্রশ্নের উত্তর মানে না ভেবে মানে নিশ্চিন্ত মনে টিক দিতে পারবে বা লিখে দিতে পারবে, তখন যে কী আনন্দ হবে সেটা তোমরা সেই সময় গিয়ে অনুধাবন করবে। এখন আমার কথা মতো তোমরা একটু জিনিসগুলিকে মনে রাখতে চেষ্টা করো, এবং মনে রাখার পদ্ধতিটা তুমি তোমার মতো করে বের করে নাও। দেখো, প্রথম সংশোধনী ছিল যুদ্ধাপরাধী সহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা। আমরা জানি ঘরের সূত্র বিভীষণ না হলে আমাদের এত মানুষ মৃত্যু বরণ করত না। আমাদের রাজাকার ছিল, আলবদর ছিল, আল শামস ছিল, এরা কারা? এরা আমাদেরই মানুষ। এরাই মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে ধরিয়ে দিয়েছে, তাদের সাথে হাত মিলিয়েছে পাকিস্তানিদের সাথে, এবং তারা বিভিন্ন ধরনের লোভের কি হয়েছে মানে তাদের ফাঁদা যে কি বলে, তাদের যে ফাঁদ পেতে রাখার যে পরিকল্পনা, সেখানে তারা ধরা দিয়েছে। তো আমরা দেখি এই যে যারা এই ধরনের অপরাধ করে, এদের বিচারের বিধান নিশ্চিত করা হয়েছে 1973-এ। দেখো 1972-এ কিন্তু সংবিধান কার্যকরী হল। এরপরে দেখো
দ্বিতীয় সংশোধনী 1974, অভ্যন্তরীণ বা বহিরাক্রমণ গোলযোগ, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন হলে সে অবস্থায় জরুরি অবস্থা বিধান করার যে আদেশ সেটা সে করতে পারে রাষ্ট্রপতি। কিভাবে? অভ্যন্তরীণ গোলযোগ হতে পারে, বাইরের কোনো শক্তি আমাদেরকে আক্রমণ করতে পারে, দেশের নিরাপত্তা এবং এই আক্রমণের ফলে দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক জীবন যদি বিপন্ন হতে পারে এরকম একটা আশঙ্কা দেখা দেয়, তখন রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে। তৃতীয় সংশোধনী 1974, তাহলে দেখো 73-এ হলো একটা সংশোধনী আর 74-এ গিয়ে হলো দুটো সংশোধনী। তৃতীয় সংশোধনী চুক্তি অনুযায়ী বেলুবাড়িকে ভারতের নিকট হস্তান্তরের বিধান। এই যে আমরা জানি যে যুদ্ধের সময় বিভিন্নভাবে ছিটমহল, তোমরা খুব ভালো করে জানো যে বিষয়গুলি, যে ভারতের কিছু অংশ আমাদের মধ্যে চলে এসেছিল, আমাদের কিছু অংশ ভারতের মধ্যে চলে গিয়েছিল, এইগুলিকে বিভিন্নভাবে পরবর্তীতে রিঅ্যারেঞ্জমেন্ট করা। চতুর্থ সংশোধনী 1975, সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় ব্যবস্থার পরিবর্তে একদলীয় ব্যবস্থা চালু। তাহলে কি বিষয়টা হলো, সংসদীয় শাসন পদ্ধতি বর্তমানে আমাদের দেশে যে সরকার পদ্ধতি চালু রয়েছে সেটা হলো সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা, এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা সেটা ছিল একসময়, এবং সেটা পরিবর্তন করে আবারও আমরা এখানে ফেরত এসেছি। তাহলে 1975-এ কি হয়েছিল, যে স্বাধীনতার পর থেকে যে শাসন পদ্ধতি চলছিল সেটাকে পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। এরপরে বহুদলীয় ব্যবস্থা ছিল, তখন বহুদলীয় ব্যবস্থাকে স্থগিত করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। এরপরে দেখো পঞ্চম সংশোধনী 1979, 1975-এর 15 আগস্ট আমরা জানি বাঙালি জাতির জন্য এটা একটা কলঙ্কময় দিন। আমরা সেই অগাস্ট মাসের শেষে দাঁড়িয়ে আছি। 1975-এর এই দিনে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেলাম, দেশ পেলাম, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ঘনিষ্ঠ জনদের একসঙ্গে নৃশংসভাবে হত্যা করা হয়, এবং সেই কলঙ্ক এখনো জাতি বয়ে বেড়াচ্ছে। এরপর থেকে তোমার সামরিক অভ্যুত্থান হয়, এবং এই সামরিক অভ্যুত্থানের পর থেকে এই 1975-এর 15 আগস্টের সামরিক অভ্যুত্থানের পর থেকে 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত যে সামরিক শাসনের যে সামরিক সরকারের যে শাসনকাল সেটাকে বৈধ করার জন্য এই সংশোধনীটা করা হয়েছে। এটা আমাদের সকলের জানা, আমরা সেই বিষয়টা আরেকবার জেনে নিলাম, এটা তোমরা বিস্তারিতভাবে পড়ে নেবে। এটা ছিল 1979 সালের সংশোধনী। এরপর ষষ্ঠ সংশোধনী দেখো, আগে রাষ্ট্রপতির সাথে উপরাষ্ট্রপতি একটা পদ ছিল, উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে যদি যেতে হয় তাহলে নির্বাচনের বিধান নিশ্চিত করা। আগে নর্মালি যাওয়া যেত ইচ্ছে করলে উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে, কিন্তু পরবর্তীতে এটা সংশোধনীর মধ্য দিয়ে 1981 সনের ষষ্ঠ সংশোধনীর মধ্য দিয়ে এই আদেশটা জারি করা হয়, এই আইনটা কার্যকরী করা হয়, যে যদি কেউ উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে আসীন হতে চান তাহলে তাকে নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে, নির্বাচনে জয়লাভ করার মধ্য দিয়ে তাকে রাষ্ট্রপতি হতে হবে। তাহলে দেখো যে এতগুলি সংশোধনী তোমাদের যদি এখন যেভাবে প্রশ্ন থাকবে সেভাবে তোমাদেরকে উত্তর লিখতে হবে। যদি প্রশ্নটা এইভাবে থাকে যে 1972-এর বাংলাদেশ সংবিধান কার্যকরী হওয়ার পর থেকে আজ অবধি যে সংশোধনীগুলি আনয়ন করা হয়েছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করো, অথবা উল্লেখযোগ্য সংশোধনীর সময় আলোচনা করো, অথবা নির্দিষ্ট করে দেয় এততম সংশোধনীগুলি আলোচনা করো। কাজে তোমাদের প্রত্যেকটা সংশোধনীর সনটা, সম্ভব হলে তারিখটা এবং বিষয়বস্তুটা তোমাদেরকে একদম ভালোভাবে জানতে হবে এবং মনে রাখতে হবে। এরপরে প্রশ্নে যেভাবে চাইবে সেইভাবে তোমাদেরকে উত্তর সাজিয়ে লিখতে হবে, এবং কয়েকটা বিষয়বস্তু, যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট যে সংশোধনীগুলো আছে এগুলি তোমাদেরকে একদম বিস্তারিতভাবে
খুব ভালো করে বুঝে নিতে হবে, কারণ যদি উল্লেখ করে দেয় তখন তোমাদেরকে এই সংশোধনীগুলি কবে হলো, কি কি বৈশিষ্ট্য ছিল, কবে কার্যকরী হলো, কতটুকু হলো, সমস্ত কিছু তোমাদেরকে আলোচনা করতে হবে। কাজে তোমাদেরকে জানতে হবে ডিটেলস, যেইভাবে প্রশ্ন চাইবে সেভাবে তোমাদেরকে উত্তর লিখতে হবে। তো আজকে আমি যে টপিকটুকু তোমাদের আলোচনা করলাম, যে তোমরা এই সংশোধনের আগে আমি সংবিধানের যে বিষয়গুলি বললাম, যে উত্তম সংবিধান বলা হয়ে থাকে বাংলাদেশ সংবিধানকে, এবং সেটা কি জন্য বলা হয়ে থাকে, সংবিধান বিষয়টা কি, এবং কেন আমাদের সংবিধানটা এতটা আধুনিক এবং এতটা মানে আমরা প্রশংসা পেয়ে থাকি বিভিন্ন দেশ থেকে, এর বৈশিষ্ট্যসমূহের জন্য। এবং এর একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যেটা সংশোধনযোগ্য। সংশোধনযোগ্য যদি না হতো, আমরা সময়ের সাথে সাথে এই সংশোধনীগুলি আনয়ন করে আমরা এই সংবিধানটাকে আধুনিক রাখতে সক্ষম হতাম না। কাজেই এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের এই পেপারের মধ্যে। তোমরা এটা বিস্তারিতভাবে পড়বে এবং প্রথমে যে কথাগুলি বলেছে সেগুলিকে খুব ভালো করে মনে রাখবে, যে এই পেপারটা পড়ার সময় তোমরা এক্সট্রা ভালোবাসার সঙ্গে অ্যাড করবে, কারণ এটা তোমাদেরকে একজন সচেতন ছাত্র হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এবং ভবিষ্যতে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই বিষয়গুলি জানা তোমাদের জন্য খুব বেশি জরুরি। তো আমি আশা রাখি তোমরা প্রত্যেকেই আমার কথাগুলো মেনে চলবে এবং খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে আবারও দেখা হবে। শুভরাত্রি।